ঠিক তাই। ভালোবাসা কখনো কখনো এমনই হয়, পাগলাটে। আর যদি পুতুল সুস্থ হয়ে রওশাদ ভাইকে ভালো না বাসে, এটা তো সত্যি খুবই খারাপ হবে, তাই না? ক্যাসপারের কথায় যুক্তি আছে, তবে পুতুলের চিকিৎসা করাও যে জরুরি। পরের দিন সকাল, পুতুল এখনো ঘুমাচ্ছে। রওশাদ এক হাতে আলতো করে পুতুলকে জড়িয়ে ধরে আছে, অন্য হাতে কফির মগ মনোযোগ দিয়ে রাতের ঘটনাগুলো ভাবছে। আলমার একার পক্ষে এত বড় কাজ করা সম্ভব নয়। কে তাকে সাহায্য করেছে, আর কেনই বা সাহায্য করেছে? রওশাদের ভাবনার মাঝে হঠাৎই তখন তার ফোনটা বেজে উঠল। রওশাদ ফোনটা ধরতেই ওপাশ থেকে জায়েদের উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো। জায়েদ বলে উঠল, রওশাদ, বাড়ির দরজাটা খোল, আমরা বাইরে সবাই দাঁড়িয়ে আছি। রওশাদও দরজা খুলে ওদেরকে ভিতরে আনে। সবাই মিলে এরপর রওশাদকে বোঝানোর চেষ্টা করে নানানভাবে, কিন্তু রওশাদ তো কিছুই শুনতে রাজি না। তখনই রওশাদের ফোনে হারুক কল করে। কোম্পানিতে অনেক বড় লস হয়েছে, তাই আর্জেন্টলি রওশাদকে যেতে হবে। হারুক দিশেহারা হয়ে বলে উঠল, স্যার, সর্বনাশ হয়ে গেছে। আপনার একটা বড় প্রজেক্ট, জুরিখের যে প্রজেক্টটা চলছিল সেখানে মারাত্মক গোলমাল হয়েছে। বিশাল অঙ্কের একটা আর্থিক ক্ষতি হয়েছে স্যার। আপনাকে এখনই যেতে হবে স্যার, না হলে কোম্পানিটা ডুবে যেতে পারে। হারুকের কথাগুলো শুনে রওশাদের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। জুরিক এই শহর তো অনেক দূরে। রওশাদের হাতে এখন দুটি পথ, পুতুলকে রেখে কোম্পানি এই জরুরি অবস্থা সামলানো, নয়তো পুতুলকে আঁকড়ে ধরে রেখে নিজের তিলে তিলে গড়ে তোলা সাম্রাজ্যকে ধ্বংস হতে দেখা। রওশাদ ফোনটা কেটে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। তার চোখে অসহায়তা। পুতুলকে রেখে রওশাদ কোনোভাবে যেতেই পারবে না। জায়েদ এবং সেজেল রওশাদের পরিস্থিতিটা বুঝতে পারল। জায়েদ বলে উঠল, রওশাদ শোন, তোর যাওয়াটা জরুরি। কোম্পানিটা শুধু তোর ব্যবসা নয়, সেটা তোর ভিত্তি। সেটা টিকিয়ে রাখতেই হবে। আর পুতুল, আমরা তো আছি। ক্যাসপা, সেজেল, আমিও আছি। আমরা তিনজনে ওর খেয়াল রাখবো। পুতুলের দিকে একটা পিঁপড়েও ঘেঁষতে পারবে না। আই সুয়ার, আমি তোকে কথা দিচ্ছি। সেজেল ওর সাথে হাতে সম্মতি জানালো, বলে উঠল, হ্যাঁ রওশাদ, আমাদের বিশ্বাস কর, আমরা পুতুলের পাশে থাকবো এবং ওর দেখাশোনা করার দায়িত্ব সব আমাদের। তোর কোনো চিন্তা নেই। ক্যাসপার উৎসাহের সাথেও বলে উঠল, হ্যাঁ রওশাদ, আমরা ওর বডিগার্ড হয়ে থাকবো। তুই একদম চিন্তা করিস না, যা নিজের কোম্পানিটা বাঁচা। বন্ধুদের এমন ভরসা পেয়ে রওশাদের মনে কিছুটা ভার কমলো। রওশাদ জানে এই তিনজন ওর জন্য সব কিছুই করতে পারে। কোম্পানি বাঁচানো এখন অপরিহার্য। অনিচ্ছা সত্ত্বেও তাকে যে যেতেই হবে। গম্ভীর শ্বাস ফেলে রওশাদ বলে উঠল, ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তোদের কথা যেন নড়চড় না হয়। প্রতিটি মুহূর্তে পুতুলে আপডেট দিবি। পুতুল কি করছে, কি খাচ্ছে, সব কিছুই আপডেট আমার চাই। কথাগুলো বলেই রওশাদ চলে গেল ধীর পায়ে পুতুলের ঘরের দিকে। কাল রওশাদ ডাক্তারের দেওয়া ঘুমের ঔষধ পুতুলকে খাইয়েছিল, তাই এখনো গভীর ঘুমে মগ্ন পুতুল। রওশাদ ধীরে ধীরে বিছানার পাশে বসে আলতো করে পুতুলের কপালে হাত বুলিয়ে দিল। তার মুখ, চোখ, গাল ছুঁয়ে দেখলো গভীর মায়ায়। তারপর রওশাদ একটু ঝুঁকে পড়ল পুতুলের নরম কপালের ওপর। তারপর সেখানে আলতো করে একটা চুমু এঁকে দিল। এই চুমুতে ছিল সমস্ত ভালোবাসা, প্রতিশ্রুতি আর একরাশ ভয়। তারপর রওশাদ পুতুলের ঘুমন্ত নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, সাবধানে থাকিস পুতুল পরি আমার, আমি দ্রুত ফিরে আসব। রওশাদ ফিসফিস করে কথাটা বলেই চোখের জল লুকানোর জন্য সে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো। তার মন যে মানছিল না, পুতুলের থেকে এত দূরে অন্য এক শহরে যেতে ইচ্ছে করছে না তার। কিন্তু না গেলে কোম্পানি যে ডুবেই যাবে, আর সেই ধাক্কাটা সামলানোর ক্ষমতা হয়তো রওশাদে আর থাকবেই না। সেদিন বিকেলেই রওশাদ জুরিকে ফ্লাইটে উঠে পড়ল। সেই শহরটা এখান থেকে অনেক দূরে। পুতুলকে একা ফেলে যাওয়ার কষ্ট রওশাদের বুকে চেপে রয়েছে। সূর্য ডুবে গেছে। রওশাদের ফ্ল্যাটে সন্ধ্যার আঁধার নামার সাথে সাথেই চাপা উত্তেজনাও বিরাজ করছে। রওশাদ চলে যাওয়ার পর জায়েদ, সেজেল এবং ক্যাসপার মিলে পুতুলের দেখাশোনার দায়িত্ব নিয়েছিল। পুতুল ততক্ষণে ঘুম থেকে জেগে উঠেছে এবং সেখানে রওশাদ নেই, এই সত্যিটা পুতুল কিছুতেই মেনে নিতে পারছে না। প্রথম পুতুল শান্ত থাকার চেষ্টা করলো, কিন্তু যখন দেখলো রওশাদ এখনো ফিরছে না, তখন পুতুলের ভেতরে জমে থাকা ভয় আর নিরাপত্তাহীন বাঁধন আরো ভাঙলো। পুতুল ক্রমশ উত্তেজিত হতে লাগলো, বলে উঠল, আমার পুতুল বর কোথায় গেল? পুতুল বর তো বলেছিল আমার পাশে থাকবে। কথাগুলো ক্রমশ বলতে বলতে পুতুল বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠল। বিছানা থেকে নেমে এলো খালি পায়ে।
ঘরে এদিকে ওদিকে খুঁজতে লাগলো রওশাদকে। সেজেল এগিয়ে এসে পুতুলের হাত ধরলো, বলে উঠল শান্ত স্বরে, দেখো কিউটি পাই, রওশাদ না জরুরি কাজে গেছে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে, দেখো, তাছাড়া আমরা আছি তো। পুতুল সাথে সাথে উত্তেজিত হয়ে বলে উঠল, না, তোমরা নও, আমার পুতুল বরকে লাগবে। পুতুল সেজেলের হাত ছাড়িয়ে দিল, তারপর অঝোরধারায় কান্না করতে লাগলো। পুতুলের কান্নার আওয়াজে ফ্ল্যাটের প্রতিটি জায়গায় ধ্বনিত হচ্ছিল। ক্যাসপার দ্রুত রান্নাঘর থেকে এক গ্লাস পানি এনে দিল, বলে উঠল, ভাবি, এই নাও পানি খাও, প্লিজ এমন করো না। রওশাদ ফিরলে যদি দেখে তুমি কাঁদছো, তাহলে ও যে আরো কষ্ট পাবে। জাহিদের শান্তভাবে পুতুলের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে উঠল, দেখো, আমি তো বলছি রওশাদ তোমাকে ছেড়ে যায়নি, তুমি ভুল বুঝছো, একটু শান্ত হও তুমি, প্লিজ। কিন্তু পুতুল তো কিছুতেই শান্ত হওয়ার পাত্রই নয়। সে মেঝেতে বসে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো, যেন পৃথিবীর সবচেয়ে বড় ক্ষতি তার হয়ে গেছে। আর ঠিক তখনই সেই মুহূর্তে ফ্ল্যাটের কলিং বেল বেজে উঠল। তিনজনেই কেউ আশা করেনি এই অসময়ে আবার কেউ আসবে। জাহিদ একটু অবাক হয়ে ভ্রু কুঁচকে উঠে দাঁড়ালো, বলে উঠল, কে হতে পারে এত রাতে? জাহিদ দ্রুত পায়ে দরজাটা খুলে দিল। দরজার বাইরে ব্যক্তিটিকে দেখে জাহিদ সামান্য থমকে গেল, তার কপালে সামান্য ভাঁজও পড়ল। অচেনা একজনকে দেখে জাহিদ নিজে ভ্রু কুঁচকে নিল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছেন আরমান সাহেব, ওরফে পুতুলের বাবা। আরমান সাহেবও একটু চিন্তিত মুখে দাঁড়িয়েই ছিলেন। জাহিদ কিছু বলার আগেই পুতুল কান্নার মাঝে শব্দটা শুনে মুহূর্তে যেন থমকে গেল। পুতুল দ্রুত জাহিদকে পাশ কাটিয়ে দরজার দিকে দৌড়ে গেল, চিৎকার করে বলে উঠল, বাবা। পুতুলের কষ্টের কান্নায় মুহূর্তেই আনন্দে রূপান্তরিত হলো। পুতুল ছুটতে ছুটতে গিয়ে আরমান সাহেবকে দু হাতে চাপড়ে ধরল। ওর কান্নার শব্দ এখনো চাপা আনন্দের চিৎকারে পরিণত হয়েছে। দরজার কাছে দাঁড়িয়ে আছে জায়েদ, সেজেল এবং ক্যাসপার। একে অপরের দিকে তাকালো। তখন ওদের মুখে বিভ্রান্তি এবার স্পষ্ট হলো। জায়েদ দ্রুত নিজেকে সামলে নিয়ে এগিয়ে এলো, বলে উঠল, আরমান আঙ্কেল, আপনি ভেতরে আসুন। পরের দিন সকালে রওশাদ তার কর্পোরেট অফিসে কাজ ঘেরা বিলাসবহুল কেবিনে ব্যস্ত। কোম্পানির যে বিশাল ক্ষতি হয়েছে তা সামাল দিতে তাকে দিনরাত এক করতে হচ্ছে। ফাইলপত্র আর মিটিংয়ের চাপ রওশাদকে এক মুহূর্তের জন্য স্বস্তি দিচ্ছে না। রওশাদের প্রতিটি পেশাদার সিদ্ধান্তই এখন ব্যক্তিগত চাপ থেকে আসছে। প্রথমত পুতুলের কাছ থেকে দূরে থাকার যন্ত্রণা সমস্ত মনোযোগ কেড়ে নিচ্ছে। কেবিনের ভেতরে রওশাদের কণ্ঠস্বর ছিল শীতল ও কঠোর। প্রতিটি এমপ্লয়ির ভুল ত্রুটিতে সে যেন নিজের ব্যর্থতার রাগ ঝাড়ছে। রওশাদ কঠোর হয়ে এমপ্লয়ির দিকে বলে উঠল, কি হচ্ছে এসব? এই সামান্য হিসাবটা মেলাতে পারেননি আপনারা? আপনাদের মতো অপদার্থের জন্য আজ কোম্পানিটা ক্ষতির মুখে। আমি কি করতে আপনাদের কাজে রেখেছি, হ্যাঁ? রওশাদের প্রতিটি কণ্ঠে মিশে আছে তীব্র বিরক্তি। এমপ্লয়িরা ভরে সিটিয়ে যে যার দাঁড়িয়ে আছে। সবাই জানে রওশাদ সাধারণ এত মেজাজ দেখায় না, কিন্তু আজ যেন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সারাদিন ধরে চলতে থাকা মিটিং, ফাইলপত্র এবং ইমেলের শেষে রাত তখন গভীর হয়েছে। রওশাদ ক্লান্তিতে চেয়ারের সঙ্গে গা এলিয়ে চোখ বন্ধ করে নেয়। ও সমস্ত শরীর যেন বিদ্রোহ করছে। এই মুহূর্তে রওশাদের শুধু পুতুলের কোলে মাথা রেখে ঘুমাতে ইচ্ছে করছে। ঠিক তখনই ওর ফোনটা বেজে উঠল। স্ক্রিনে হারুকের নাম দেখেই রওশাদ কিছুটা বিরক্ত নিয়েই কলটা রিসিভ করলো, বলে উঠল, বল হারুন, জরুরি কিছু না হলে আমাকে এখন প্লিজ বিরক্ত করিস না। হারুনের কণ্ঠস্বর ছিল চাপা এবং উত্তেজিত, বলে উঠল, স্যার, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট খবর আছে। রওশাদ প্রত্যুত্তরে বলে উঠল, কিসের ইম্পর্টেন্ট খবর? হট করেই রওশাদের পুতুলের কথা মনে হলো, জিজ্ঞেস করে উঠল, পুতুল কেমন আছে? ওর কি কিছু হয়েছে নাকি? তোকে তো বলেছিলাম ওদের দিকে 24 ঘন্টা নজর রাখতে। হারুন তখন কোনো ভনিতা ছাড়াই সরাসরি বলে উঠল রওশাদকে, স্যার, পুতুল ভাবিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। রওশাদ সাথে সাথে চমকে এক লাফে চেয়ার চেয়ে উঠে দাঁড়ালো। ঘুম, ক্লান্তি এবং সব যেন এক নিমেষেই উড়ে গেল। এবং সাথে সাথে রওশাদের চোখ জোড়া রাগে এবং আতকে লাল হয়ে উঠেছে। সে দাঁতে দাঁত চেপে বলে উঠল, কি আলতু ফালতু বকছিস তুই? মাথা খারাপ হয়েছে নাকি? প্রত্যুত্তরে হারুন বলে উঠল, আমি ঠিক বলছি স্যার, কাল রাতেই আরমান আঙ্কেল এসেছিল। আমি আজ খবর পেয়েছি উনি সব ব্যবস্থা করেছেন, ভাবিকে অপারেশন করাতে নিয়ে গেছেন। হারুনের কথা শুনে রওশাদের মাথা ঘুরতে শুরু করলো। সে দ্রুত কেবিন থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। যেতে যেতে বলে উঠল হারুনকে, তাড়াতাড়ি আমার জন্য একটা এমার্জেন্সি ফ্লাইটের ব্যবস্থা কর।
হারুন রওশাদের কণ্ঠস্বরে আতঙ্কিত হয়ে পড়ল। জি স্যার, আমি এখনই দেখছি। সবচেয়ে দ্রুতগামী ফ্লাইট। কিন্তু স্যার, এই মুহূর্তে মাঝরাতে এত কম সময়ে। রওশাদ তাকে থামিয়ে দিয়ে সাথে সাথে বলে উঠল, আমি কোনো অজুহাত শুনতে চাই না। রওশাদ চিৎকার করে উঠল কথাটা বলে, যা করার তাড়াতাড়ি কর, যে কোনো মূল্যে ওখানে পৌঁছানো দরকার। রওশাদ কেবিনের কাঁচের দরজায় সজোরে একটা ঘুষি মারল কথাটা বলে। 5 মিনিট পরই হারুনের ফোন এলো। বলে উঠল, স্যার আমি দুঃখিত, আমি সব এয়ারলাইন্সের সাথে কথা বলেছি। এই মুহূর্তে কোনো বাণিজ্যিক এমার্জেন্সি ফ্লাইট নেই, আর ট্রানজিট ফ্লাইট ধরলে পৌঁছাতে কম করে হলেও 3 ঘন্টা সময় লাগবে স্যার। 3 ঘন্টা? এই 3 ঘন্টার মধ্যে যে অনেক কিছুই হয়ে যাবে। সেই ভাবনাতেই রওশাদের মাথার শিরাগুলো দপ দপ করতে লাগলো। পুতুলের অপারেশন থিয়েটারে, আর সে 1000 মাইল দূরে বসে আছে। রওশাদ দিশেহারা হয়ে পড়ল। তার চারপাশে থাকা এত প্রাচুর্য, এত ক্ষমতা, সবকিছুই অর্থহীন হয়ে পড়ল। রওশাদ এবার গম্ভীর হয়েই বলে উঠল, এই মুহূর্তে একটি প্রাইভেট জেট বুক কর। যত টাকা লাগে লাগুক, আমার হাতে আর সময় নেই, এক্ষুনি। যদিও এই মুহূর্তে কোম্পানি অনেক লস হয়েছে, তারপরেও হারুন আর কথা বাড়ল না। হারুন বুঝে গেছে এখন রওশাদকে আটকানো অসম্ভব। রওশাদ ফোন রেখে নিজের সুটকেসটা ধরার প্রয়োজন মনে করল না। দ্রুত অফিস থেকে বেরিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হলো। আর পেছনে পড়ে রইল তার বিশাল সাম্রাজ্য আর জুরিখের ব্যস্ততা। অবশেষে রওশাদ প্রাইভেট জেট করেই তার গন্তব্যে পৌঁছে গেল। মধ্যরাতে জুলিখের ঠান্ডা বাতাস ভেদ করে রওশাদ তফসিটালে পৌঁছালো। রওশাদের চোখে তখন রক্তের লাল আভা, সীমাহীন উদ্বেগ, সমস্ত শরীর রাগে আর আতঙ্কে কাঁপছে। রওশাদ হসপিটালে প্রবেশ করে প্রায় ছুটে আসে ওয়েটিং রুমের দিকে, যেখানে আরমান সাহেব, জায়েদ, সেজেল এবং ক্যাসপারও বসেছিল। সবাই চুপচাপ, তাদের মুখে গম্ভীর ক্লান্তি এবং উদ্বেগ। রওশাদকে দেখেই জায়েদ এবং সেজেল দ্রুত উঠে দাঁড়ালো। রওশাদ তাদের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে কিছু বলার আগেই ক্যাসপার মাথা নিচু করেই বলে উঠল, রওশাদ, আমরা তোকে বলতে চেয়েছিলাম। রওশাদ এগিয়ে গিয়ে জায়েদের জামার কলার চেপে ধরে বলল, কি হয়েছে? তোরা কেন আমাকে জানালি না? আমার অনুমতি ছাড়া এসব করার সাহস কে দিল? জাহেদ তখন শান্ত স্বরেই বলে উঠল, রওশাদ শান্ত হ, সব ঠিক আছে। আমরা তোর পরিস্থিতি বুঝে তো তোকে জানাইনি। আরমান আঙ্কেল। কথাটা শেষ না হতেই আরমান সাহেব উঠে দাঁড়ালেন। তিনি রওশাদের দিকে শান্তভাবে তাকিয়ে বলে উঠলেন, অপারেশন শেষ রওশাদ, এবং সাকসেসফুল। কথাটা কর্ণগহ্বরে পৌঁছাতেই রওশাদ স্তব্ধ হয়ে গেল। অপারেশন সাকসেসফুল মানে? রওশাদের সমস্ত রাগ, ক্রোধ এবং উদ্বেগ সবকিছুই যেন এক নিমেষেই জমাট বেঁধে গেল। অপারেশন শেষ? পুতুলের জীবনের সবচেয়ে বড় ঘটনাটি ঘটে গেছে, অথচ রওশাদ অনুপস্থিত। পুতুল এখন সুস্থ হওয়ার পথে, কিন্তু এই সুস্থতা যদি ওকে রওশাদের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। রওশাদের শরীরটা ধপ করে এলিয়ে পড়ে। জায়েদ ছেড়ে দিয়ে রওশাদ সেখানেই মাটিতে হাঁটু ঘুরে বসে পড়ে, যেন রওশাদের শরীরে সমস্ত শক্তি শুষে নেওয়া হয়েছে। হৃদয়ে গভীরতম ভয় আরো প্রকট করে তুলেছে। রওশাদ পাগলের মতো জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করলো। আর সেই কান্নার শব্দ ছিল অসহায়, তীব্র, নিয়ন্ত্রণহীন, যেন হৃদয়ে চাপা যন্ত্রণা বাঁধ ভেঙে বেরিয়ে আসছে। রওশাদ চিৎকার করে উঠল, পুতুল, আমার পুতুল পরি। আর সেজেল অবাক হয়ে রওশাদের দিকে তাকিয়েই রইল। এই রওশাদকে তারা কোনোদিনও দেখেনি। একরকম শক্ত, অনিয়মীয়, আবেগহীন রওশাদ আজ মাটিতে বসে শিশুর মতো চিৎকার করে কাঁদছে। আরমান সাহেব ধীরে ধীরে রওশাদের কাছে এগিয়ে আসেন। তিনি রওশাদের কাঁধে হাত রাখার চেষ্টা করলেন, কিন্তু রওশাদ তাকে সজোরে সরিয়ে দিয়ে বলে উঠল, আমাকে ধরবেন না। আপনি কেন এমন করলেন? এসব কেন করলেন? রওশাদের কান্না মেশানো তীব্র কণ্ঠে চিৎকার করে উঠল, পুতুলকে ছাড়া আমি কি করে বাঁচব? ও যদি আমাকে ছেড়ে চলে যায়, আমাকে ভুল বোঝে, আমি বাঁচব না, আমি বাঁচতে পারবো না। রওশাদের সেই আর্তনাদ হসপিটালে বসে থাকা সবাই হৃদয়ে যেন ছুরি চালাচ্ছে। রওশাদ ধীরে ধীরে রিকভারি রুমের দিকে এগিয়ে যায়। জায়েদও আলতো করে দরজাটা খুলে দেয়। রওশাদ ভেতরে ঢুকে পুতুলের পাশে গিয়ে বসে। ঘরটি শান্ত, কেবল মেশিনের মৃদু শব্দ শোনা যাচ্ছে। একটু পরই ডাক্তার এলেন। রওশাদ উদ্বিগ্ন চোখে তার দিকে তাকায়। শুষ্ক কণ্ঠস্বরে রওশাদ ডাক্তারকে বলে ওঠে, ডাক্তার, ওর জ্ঞান ফিরতে আর কতক্ষণ লাগবে? ডাক্তার শান্তভাবে বললেন, মিস্টার শেহনাজ, পুতুল এখনো ট্রমা ফ্রি, কিন্তু জ্ঞান ফিরতে একটু সময় তো লাগবে। সম্ভবত আজকের রাতটা কেটে যেতে পারে। মস্তিষ্ককে বিশ্রাম দিতে হবে। তবে চিন্তা করবেন না,
অপারেশন সফল হয়েছে। এখন শুধু ওর যত্ন এবং পরিবারের সুস্থ প্রয়োজন।